বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। উইলিয়াম শেক্সপিয়ারের একটি বাণী দিয়ে আমি আজকের ক্লাস শুরু করতে চাই। তিনি বলেছেন, যা তুমি দেখাও তার চেয়ে বেশি তোমার থাকা উচিত। যা তুমি জানো তার তুলনায় তোমার কম কথা বলা উচিত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা অনেকেই যা করে থাকি, আমার যা সম্পদ রয়েছে কিন্তু আমার চালচলন তার চাইতে অনেক বেশি প্রদর্শিত হয়ে থাকে, এবং আমরা যে জ্ঞান রাখি কথাবার্তায় তার চাইতে বেশি জ্ঞানের ভাব প্রকাশ করে থাকি, যা আদৌ ঠিক নয়। সেই কথাটি উইলিয়াম শেক্সপিয়ার তিনি তার বাণীতে উল্লেখ করেছেন। আমি এই বিশ্বাস রেখে, উইলিয়াম শেক্সপিয়ারের এই বাণীকে বিশ্বাস রেখে, আমি মোহাম্মদ উকিল উদ্দিন, সহকারী অধ্যাপক হিসাব বিজ্ঞান, লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ রংপুর এর পক্ষ থেকে একাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান অধ্যায় দ্বিতীয় হিসাবের বইসমূহ, আজ আমাদের পাঠ হবে 2 ঘরা ও 3 ঘরা নগদান বই নিয়ে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবং এই 2 ঘরা এবং 3 ঘরা নগদান বইয়ের সৃজনশীল কিভাবে সমস্যা সমাধান করা যায় তা আমরা আলোচনা করব। আমরা এখন আমাদের পাঠে চলে আসি ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের 2 ঘরা ও 3 ঘরা নগদান বইয়ের সৃজনশীল প্রশ্নের সমস্যা ও এর সমাধান আলোচনা। আজকের এই পাঠ শেষে প্রিয় শিক্ষার্থীরা তোমরা শিখতে পারবে 2 ঘরা নগদান বইয়ের সৃজনশীল অঙ্ক কিভাবে সমাধান করতে হয়, 3 ঘরা নগদান বইয়ের সৃজনশীল অঙ্ক কিভাবে সমাধান করা হয়, 2 ঘরা ও 3 ঘরা নগদান বইয়ের কোয়ান্টা এন্ট্রিগুলো কিভাবে সমাধান করতে হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সামনে আমি একটি নগদান বইয়ের সমস্যা উপস্থাপন করছি। যে 2020 সালে মার্চ মাসে হাসানের ব্যবসায় লেনদেনগুলো ছিল নিম্নরূপ: মার্চ 1 তারিখ হাতে নগদ উদ্বৃত্ত 70,000 টাকা, ব্যাংক জমার ক্রেডিট উদ্বৃত্ত 10,000 টাকা, এবং মার্চ 2 তারিখে 10% বার্তায় পণ্য ক্রয় 10,000 টাকা, মার্চ 3 তারিখে 10% বার্তায় পণ্য বিক্রয় 20,000 টাকা, মার্চের 4 তারিখে পণ্য ক্রয় 60,000 টাকা, এর 50% নগদ ও 50% চেকে পরিশোধ, মার্চের 5 তারিখে পণ্য বিক্রয় 80,000 টাকা, এর 50% নগদ ও 50% চেকে প্রাপ্তি। চেকটি ব্যাংকে জমা দেওয়া হয়েছে ধরে নিতে হবে। ব্যাংকে জমা 20,000 টাকা। মার্চের 7 তারিখে ধারে পণ্য ক্রয় 20,000 টাকা, মার্চের 8 তারিখে ধারে পণ্য বিক্রয় 40,000 টাকা, মার্চের 9 তারিখে ব্যাংক থেকে ব্যবসার জন্য 10,000 টাকা এবং হাসান নিজ প্রয়োজনে উত্তোলন করে 5,000 টাকা। মার্চের 10 তারিখে 10% বার্তায় 7 তারিখে লেনদেনটি নিষ্পত্তি করা হলো। মার্চের 11 তারিখে 10% বার্তায় 8 তারিখে লেনদেনটি চেকে নিষ্পত্তি করা হলো। মার্চের 12 তারিখে ব্যাংক জমা সুদ 2,000 টাকা এবং ব্যাংক চার্জ 1,000 টাকা। এখন আমাদের সৃজনশীল অঙ্কে করতে হবে ক নাম্বার প্রশ্নের উত্তর দিতে হবে। নগদান বইতে বসে না এমন লেনদেনের পরিমাণ কত? খ নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে, উক্ত মার্চ মাসে হাসানের ব্যবসায়ের একটি 2 ঘরা নগদান বই প্রস্তুত করো এবং উক্ত মাসে হাসানের বইতে একটি 3 ঘরা নগদান বই প্রস্তুত করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই সমস্যাটা কিভাবে আমরা ক, খ এবং গ প্রশ্নের সমাধান করব তা নিয়ে আমরা আলোচনা করছি। ক নম্বর প্রশ্ন ছিল নগদান বইতে বসবে না এমন লেনদেনের পরিমাণ কত? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইতিপূর্বেই তোমরা জেনেছো যে অনগদ লেনদেনগুলো নগদান বইতে বসে না। এই অঙ্কে অনগদ লেনদেনগুলোর মধ্যে হলো 7 তারিখে ধারে পণ্য ক্রয় 2,000 টাকা, 8 তারিখে ধারে পণ্য বিক্রয় 40,000 টাকা। তাহলে আমাদের ক নম্বর প্রশ্নের উত্তর হবে 7 তারিখে ধারে ক্রয় 20,000 টাকা এবং 8 তারিখে ধারে পণ্য বিক্রয় 40,000 টাকা, মোট হবে 60,000 টাকা। এবং
খ নম্বর প্রশ্নে 2 গড়া নগদান বইয়ের প্রস্তুতির বেলায় আমাদের আসবে 1 তারিখের নগদ উদ্বৃত্ত ডেবিট পাশে ব্যালেন্স বিডি নগদের করে 70,000 টাকা এবং ব্যাংক জমার ক্রেডিট জেড ক্রেডিট পাশে ব্যালেন্স বিডি 10,000 টাকা। 2 তারিখের লেনদেনটি 10% বার্তায় পণ্য ক্রয় 10,000 টাকা। এটা পণ্য ক্রয় করলে যেহেতু নগদ টাকা কমে 2 গড়া নগদান বইয়ের ক্রেডিট পাশে যাবে 9,000 টাকা। 10,000 টাকা 10% সমান 1,000 টাকা। 10,000 থেকে 1,000 বাদ দিয়ে থাকে 9,000 টাকা। এবং 3 তারিখে 10% বার্তায় পণ্য বিক্রয় 20,000 টাকা। 20,000 টাকার 10% বার্তা সমান 2,000 টাকা। 2,000 টাকা বাদ দিলে থাকে আমার 18,000 টাকা। এটা নগদান বইয়ের ডেবিট পাশে বসবে 2 গড়া নগদান বইয়ের। আমরা কিন্তু এখন খ নম্বর প্রশ্নের উত্তর 2 গড়া নগদান বইয়ের সমাধান দিচ্ছি এবং পরবর্তীতে 3 গড়া নগদান বইয়ের সমাধান দেব ইনশাআল্লাহ। 4 তারিখের পণ্য ক্রয় 60,000 টাকা। এর 50% নগদ এবং 50% চেকে পরিশোধ। পণ্য ক্রয় 60,000 টাকার 50% 30,000 টাকা নগদে ক্রেডিট হবে এবং 30,000 টাকা ব্যাংকের ক্রেডিট হবে। পণ্য বিক্রয় 80,000 টাকার এর 50% সমান হয় 40,000 টাকা। এই 40,000 টাকা নগদে ডেবিট হবে এবং 40,000 টাকা ব্যাংকের ডেবিট পাশে বসবে। বিবরণী হবে বিক্রয় হিসাব। 6 তারিখে ব্যাংকে জমা 20,000 টাকা। এটা একটি কন্ট্রা এন্ট্রি। তো ব্যাংকে জমা দেওয়া হলে ডেবিট পাশে ব্যাংকের ঘরে বসবে 20,000 টাকা। বিবরণী হবে নগদান হিসাব এবং খতিয়ান পৃষ্ঠার করে ক লিখতে হবে এবং ক্রেডিট পাশে লিখতে হবে নগদের ঘরে 20,000 টাকা। বিবরণী করে লিখতে হবে ব্যাংক হিসাব এবং খতিয়ান পৃষ্ঠার করে লিখতে হবে ক। 7 তারিখে লেনদেনটি আসবে না, 8 তারিখে লেনদেনটি আসবে। 9 তারিখে লেনদেনটি হলো ব্যাংক থেকে ব্যবসায়ের জন্য 10,000 টাকা। হাসান নিজ প্রয়োজন উত্তোলন করে 5,000 টাকা। এই 10,000 টাকাটা কন্ট্রা হবে, কেননা ব্যাংক থেকে উত্তোলন করার ফলে একদিকে ব্যবসায়ের নগদ টাকা বৃদ্ধি পেয়েছে, অপরদিকে ব্যাংক থেকে 10,000 টাকা কমেছে, সেই জন্য এটি একটি কন্ট্রা এন্ট্রি। তাহলে এই 10,000 টাকার অংশ হবে 9 তারিখে ডেবিট পাশে নগদের ঘরে 10,000 টাকা। বিবরণী হবে ব্যাংক হিসাব এবং খতিয়ানের ঘরে ক বসবে এবং ক্রেডিট পাশে ব্যাংকের ঘরে বসবে 10,000 টাকা এবং বিবরণী লিখতে হবে নগদান হিসাব এবং খতিয়ান পৃষ্ঠার করে ক লিখতে হবে। হাসান নিজ প্রয়োজন উত্তোলন করে 5,000 টাকা। এই 5,000 টাকা ব্যাংকের ক্রেডিট পাশে বসবে। বিবরণী করে লিখতে হবে নগদান উত্তোলন হিসাব। বিবরণী করে লিখতে হবে উত্তোলন হিসাব। মার্চের 10 তারিখে 10% বার্তায় 7 তারিখে লেনদেনটি নিষ্পত্তি করা হলো। 7 তারিখে আমাদের ধারে ক্রয় ছিল 20,000 টাকা। 20,000 টাকা 10% করলে 2,000 টাকা বার্তা হয়। তো বার্তা কিন্তু আসবে না। তাহলে এখানে আমাদের 20,000 টাকা থেকে 2,000 টাকা বাদ দিলে 18,000 টাকা। এই 18,000 টাকা নগদের ক্রেডিট পাশে বসবে। বিবরণী হবে প্রদেয় হিসাব। 11 তারিখে 10% বার্তায় 8 তারিখে লেনদেনটি চেকে নিষ্পত্তি করা হলো। 8 তারিখে ধারে বিক্রি ছিল, এই টাকাটা এখন পাওয়া যাবে। তো এই 40,000 টাকা 10% করলে হয় 4,000 টাকা। 40,000 টাকা থেকে 4,000 বাদ দিলে থাকে 36,000 টাকা, যা চেকে পাওয়া যাবে। সেজন্যই ডেবিট পাশে ব্যাংকের ঘরে বসবে। বিবরণী হবে প্রাপ্য হিসাব বা দেনাদার হিসাব। 12 তারিখে লেনদেনটির মধ্যে আছে ব্যাংক জমা সুদ। এই ব্যাংক জমা সুদের কারণে ব্যাংকে 2,000 টাকা বৃদ্ধি পাবে, সেই জন্য ডেবিট পাশে ব্যাংকের ঘরে বিবরণী করে লিখতে হবে ব্যাংক হিসাব, ব্যাংক জমার সুদ হিসাব এবং ক্রেডিট পাশে ব্যাংকের ঘরে লিখতে হবে ব্যাংক চার্জ 1,000 টাকা এবং বিবরণী করে লিখতে হবে ব্যাংক চার্জ হিসাব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল 2 গড়া নগদান বইয়ের কিভাবে সমাধান সম্পন্ন করা হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা 3 গড়া নগদান বইয়ের সমস্যা কিভাবে সমাধান করব সেই বিষয় নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 2 গড়া নগদান বই যেভাবে সমাধান করা হয়েছে 3 গড়া নগদান বইয়ের একই সমাধান হবে। পার্থক্যটা শুধু হবে এই 10 তারিখে এবং 11 তারিখে যে লেনদেনের মধ্যে বার্তা আছে, এই বার্তাটা বসবে। অর্থাৎ আমরা যদি 10 তারিখে লেনদেনে দেখি যে 10% বার্তায় 7 তারিখে লেনদেনটি নিষ্পত্তি করা হলো, নগদ ক্রেডিট হবে, সেজন্য ক্রেডিট পাশে বসবে ক্রেডিট পাশে বসবে 20,000 টাকা। 20,000 টাকা 10%
আসুক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 10 তারিখে লেনদেনটির মধ্যে তাহলে নগদে ক্রেডিট পাশে বসবে 18,000 টাকা এবং বার্তার ক্রেডিট হবে 2,000 টাকা এবং 11 তারিখে লেনদেনটি হবে ডেবিট পাশে হবে, যেহেতু চেকে নিষ্পত্তি করা হলে দেনাদার কাছে টাকা পাওয়া যাবে, সেই জন্য ডেবিট পাশে বসবে 36,000 টাকা ব্যাংকের করে এবং বার্তার করে বসবে 4,000 টাকা। এই হলো 3 গড়া নগদায়ন বইয়ের সাথে 2 গড়া নগদায়ন বইয়ের পার্থক্য এবং 3 গড়া নগদায়ন বই এবং 2 গড়া নগদায়ন বইয়ের আর তেমন কোনো পার্থক্য নেই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা এর সমস্যাগুলো এখন সমাধান দেখব। ক নম্বর প্রশ্নে জনাব হাসানের নগদায়ন বইতে যে সকল লেনদেন বসবে না তা ছিল নিম্নরূপ: মার্চের 7 তারিখে ধারে ক্রয় 20,000 টাকা, মার্চের 8 তারিখে ধারে বিক্রয় 40,000 টাকা, মোট হলো 60,000 টাকা। এই ছিল ক নম্বর প্রশ্নের সমস্যার সমাধান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা দুগড়া নগদায়ন বইয়ের সমস্যা দেখব। দুগড়া নগদায়ন বইয়ের সমস্যা দেখো, আমাদের ব্যালেন্স বিধি নগদের ডেবিট পাশে 70,000 টাকা এবং ক্রেডিট পাশে যেহেতু ব্যাংক জমাতিরিক্ত ছিল, ক্রেডিট পাশে ব্যালেন্স বিধি হবে 10,000 টাকা। এরপর 2 তারিখে ছিল ক্রয় ছিল, বার্তায় ক্রয় ছিল, সেজন্য বার্তা বাদ দিয়ে, কারবারি বার্তা বাদ দিয়ে ক্রেডিট পাশে নগদের করে 9,000 টাকা এবং 3 তারিখে 20,000 টাকা 10% বার্তায় ক্রয় ছিল, বার্তাটা বাদ দেওয়া হবে 18,000 টাকা, নগদের ডেবিট পাশে 18,000 টাকা। 4 তারিখে ছিল ক্রয় ছিল 60,000 টাকা, 50% নগদ 50% চেকে, 60,000 টাকা 50% 30,000 টাকা নগদ এবং 30,000 টাকা চেকে, মানে ব্যাংকের ক্রেডিট হবে। 5 তারিখে লেনদেনটি ছিল যে বিক্রয় ছিল 80,000 টাকা, তার 50% চেক নগদে 50% চেকে, 80,000 টাকার 50% হলো আমাদের নগদে 40,000 টাকা এবং ব্যাংকের করে 40,000 টাকা। 6 তারিখে লেনদেনটি ছিল ব্যাংকে জমা ছিল 20,000 টাকা, ব্যাংকে জমা দিলে ব্যাংকে টাকা বাড়বে, ডেবিট পাশে ব্যাংকের করে এবং ক এবং বিবরণী লিখতে হবে নগদান হিসাব এবং ক্রেডিট পাশে বসবে নগদের গড়ে 20,000 টাকা এবং খতিয়ান পিছে করে ক, বিবরণী হবে ব্যাংক হিসাব। 7 তারিখ এবং 8 তারিখে লেনদেন দুটি ধারে থাকায় আসবে না। 9 তারিখে লেনদেনটি ছিল যে ব্যাংক থেকে উত্তোলন 10,000 টাকা, তাহলে নগদ টাকা বাড়বে, সেজন্য ডেবিট পাশে নগদের করে বিবরণী হবে ব্যাংক হিসাব, খতিয়ান বিস্তার করে ক এবং ক্রেডিট পাশে হবে ব্যাংকের করে 10,000 টাকা, বিবরণী করে হবে নগদান হিসাব এবং খতিয়ান বিস্তার করে ক এবং ব্যক্তিগত প্রয়োজনে 9 তারিখে উত্তোলন ছিল ব্যাংক থেকে 5,000 টাকা, ব্যাংক থেকে টাকা কমবে, সেজন্য ক্রেডিট পাশে ব্যাংকের করে এবং খতিয়ান বিস্তার করে কোনো হবে না, কেননা এটা লেনদেন নয়, বিবরণী করে হবে উত্তোলন হিসাব। 11 তারিখে 10 তারিখের আমাদের ছিল যে একটি লেনদেনকে 10% বার্তা ধারে ক্রয় ছিল, যেটা 7 তারিখে ছিল, ধারে ক্রয় ছিল 20,000 টাকা, এটা 10% বার্তায় নিষ্পত্তি। 20,000 টাকার 10% বার্তা বাদ দিলে থাকে 18,000 টাকা, সেই জন্য এই 18,000 টাকা নগদ কমবে, শুধু নগদের ক্রেডিট পাশে বিবরণী হবে পাওনাদার হিসাব এবং 11 তারিখে ছিল 40,000 টাকা ধারে বিক্রয়, এটা 10% বার্তায় নিষ্পত্তি, বার্তা ছিল 4,000 টাকা, 40,000 থেকে 4,000 বাদ দিয়ে 36,000 টাকা থাকে, যেহেতু আমরা চেকে টাকাটা পেয়েছি সেজন্য ব্যাংকের করে বিবরণী হবে দেনাদার হিসাব। 12 তারিখে লেনদেনে ব্যাংক জমার সুদ ছিল 2,000 টাকা, ব্যাংকে টাকা বাড়বে, সেজন্য ডেবিট পাশে 2,000 টাকা এবং ব্যাংক চার্জ ছিল 1,000 টাকা, যার মাধ্যমে ব্যাংক থেকে টাকা কমবে, ক্রেডিট পাশে ব্যাংকে করে 1,000 টাকা, বিবরণী করে হবে ব্যাংক চার্জ হিসাব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আমাদের দুগড়া নগদান বই অঙ্ক করার সমস্যা এবং তার সমাধান। এখন আমরা যোগ বিয়োগ করে তার ব্যালেন্স নির্ণয় করব। ডেবিট পাশে আমরা নগদে করে যোগ করি 70,000, 18,000, 40,000, 10,000, যোগ করলে হয় আমাদের 1,38,000 টাকা। 1,38,000 টাকা থেকে আমরা 9,000, 30,000 টাকা, 20,000 টাকা এবং 18,000 টাকা বাদ দেওয়ার পর আমাদের থাকে 61,000, যা ব্যালেন্স সিডি। পরবর্তী মাসের 1 তারিখে ডেবিট পাশে হবে ব্যালেন্স বিডি।
এখন আমরা ব্যাংকের করে যোগ করব। ব্যাংকের যোগ করার সময় দেখো আমাদের 40,000 টাকা যোগ 20,000 টাকা যোগ 36,000 টাকা যোগ 2,000 টাকা মোট যোগফল 98,000 টাকা। এই 98,000 টাকা ডেবিট পাশে এবং ক্রেডিট পাশেও লিখতে হবে। ক্রেডিট পাশে এই 98,000 টাকা থেকে বাদ যাবে 10,000 টাকা, বাদ যাবে 30,000 টাকা, বাদ যাবে 10,000 টাকা, বাদ যাবে 5,000 টাকা, বাদ যাবে 1,000 টাকা, বিয়োগফল থাকে 42,000 টাকা, যা ব্যালেন্স শিটে, যা পরবর্তী মাসের 1 তারিখে ডেবিট পাশে ব্যালেন্স এপিটি হয়েছে। এই ছিল আমাদের 2 গড়া নগদান বইয়ের অঙ্কের সমস্যার সমাধান। এখন আমরা এই 3 গড়া সমস্যার সমাধান করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 3 গড়া আর 2 গড়ার ফলাফল একই আসবে এই অঙ্কে, শুধু পার্থক্য হবে বারটা। যে যে এখানে 36,000 এর সাথে যে বারটা ছিল, এই বারটা 4,000 টাকা, তা বারটার করে যাবে। এই 18,000 টাকার সাথে যে বারটা ছিল, এই বারটাটা যাবে বারটার করে 2,000 টাকা ক্রেডিট পাশে বসবে। তার সমস্যাটার সমাধান এখন আমরা লক্ষ্য করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা 3 গড়া নগদান বইটা আমরা লক্ষ্য করে দেখি। দেখো আমাদের ঠিক 2 গড়া নগদান বই যা ছিল 3 গড়া নগদান বই তাই, এখানে শুধু বারটার একটি ঘর বাড়তি। দেখো 40,000 টাকা থেকে আমরা 11 তারিখে নগদ টাকা চেকে পেয়েছি 10% বারটায়। 40,000 টাকার 10% বারটা হয় 4,000 টাকা। 40,000 থেকে 4,000 বাদ দেওয়ার পর থাকে 36,000 টাকা। এই 36,000 টাকা ব্যাংকের করে বসেছে। এখন দেখো আবার 10 তারিখে আমরা কিন্তু 20,000 টাকা পূর্ণ নিষ্পত্তিতে করেছিলাম 10% বারটা। 20,000 টাকা 10% বারটা করলে 2,000 টাকা, যা বারটার করে বসেছে। এবং 20,000 থেকে 2,000 বাদ দেওয়ার পর থাকে 18,000 টাকা। এই 18,000 টাকা নগদে যেহেতু আমরা পরিশোধ করেছি, নগদে করে বসেছে। 2 গড়া নগদান বই এবং 3 গড়া নগদান বইয়ের আরো কোনো পার্থক্য না থাকায় আর পুনরায় সেগুলো আলোচনা করা হলো না, যেহেতু আমরা 2 গড়ার মধ্যে বিস্তারিত আলোচনা করেছি। এখন যোগ বিয়োগ করার পর একই ফলাফল আসবে। তোমরা শুধু লক্ষ্য করো বারটার করে যোগফল 4,000 টাকা ডেবিট পাশে এবং ক্রেডিট পাশে যোগফল 2,000 টাকা। কিন্তু এই বারটার করে যোগফলে কোনো জের নির্ণয় করা হয় না, এটা সরাসরি আয় এবং ব্যয় হিসাবে তার খতিয়ানের করে চলে যাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আমাদের 2 গড়া এবং 3 গড়া নগদান বইয়ের সৃজনশীল সমস্যা এবং তার সমাধান। আমি আশা করি তোমরা এর যদি বারবার অনুশীলন করো, এর দ্বারা তোমাদের নগদান বইয়ের সমস্যাগুলো ইনশাআল্লাহ সমাধান হবে বলে আমি প্রত্যাশা রাখি। মূল্যায়নে তোমরা 2 গড়া নগদান বইয়ের ছকের মোট কতটি ঘর বলতে পারবে, নগদান বইয়ে কি কি লেনদেন বসে না বলতে পারবে, 3 গড়া নগদান বইয়ের ছকে কোন ধরনের বারটা বসে সেটা তোমরা বলতে পারবে। কোনটা দাখিলাগুলো তোমাদের আবার আলোচনা করা হয়েছে, আমি আশা করি কোনটা দাখিলা তোমরা পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে একটি বাড়ি কাজ দেওয়া হয়েছে। এই বাড়ি কাজ থেকে তোমরা একটি যে সমস্ত লেনদেনের মধ্যে কোনটা রয়েছে কোনটার নির্ণয় করবে এবং একটি 2 গড়া নগদান বই নির্ণয় করবে এবং এখান থেকে একটি 3 গড়া নগদান বই প্রস্তুত করবে। আমি আশা করি তোমরা তা করতে সক্ষম হবে এবং কোনো সমস্যা থাকলে অবশ্যই খাতায় তা লিখে রাখবে এবং ক্লাসে আসলে সেটা সমাধান করবে ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই ক্লাসটা তোমরা আমি আশা করি সুন্দরভাবে উপভোগ করেছ। তোমাদের সকলের সুস্বাস্থ্য এবং ধন্যবাদ জানিয়ে আমি আজকের ক্লাস এখানে ইতি টানছি। আল্লাহ হাফেজ। আসসালামু